আমি ভগবতী মণ্ডল, কালনা কলেজে শিক্ষণ বিভাগে একজন ছাত্রী। আমার কলেজ রোল নাম্বার 05 এবং ইউনিভার্সিটির রোল নাম্বার 016। আমাদের কোর্স 6-এর প্রকল্পটি রূপায়ণের জন্য যে বিষয়টি নির্বাচন করা হয়েছে, টেক্সটবুক অ্যানালিসিস ফর আইডেন্টিফাইং জেন্ডার ইস্যুস, জেন্ডার বায়াসেস রিফ্লেক্টেড ইন ইট। আজকে আমার উপস্থাপনের বিষয় হলো লিঙ্গ বৈষম্য বা লিঙ্গ পক্ষপাতিত্ব। আর এই প্রকল্পটি রূপায়ণের জন্য আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী উপন্যাসটি বেছে নিয়েছি এবং আমার প্রকল্পের নাম দিয়েছি লিঙ্গ পক্ষপাতিত্বের শিকার দুর্গা। তাই গ্রন্থটি সম্পর্কে সামান্য কিছু তথ্য এবং কেন এই গ্রন্থটি বেছে নিলাম সেই বিষয়ে দু একটি কথা বলে মূল অংশে প্রবেশ করছি। পথের পাঁচালী হলো প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি বিখ্যাত উপন্যাস। গ্রন্থটি 1929 সালে প্রথম প্রকাশ পায়। বাংলার গ্রামে দুই ভাই বোন অপু ও দুর্গার বেড়ে ওঠার কাহিনী নিয়েই বিখ্যাত এই উপন্যাস। সমগ্র উপন্যাসটি 3টি খণ্ড ও মোট 35টি পরিচ্ছেদে বিভক্ত। খণ্ড 3টি যথাক্রমে পল্লালি বালাই, যেখানে আছে ইন্দির ঠাকরুনের বর্ণনা, মাটির ভেপু, যেখানে অপু দুর্গার একসাথে বেড়ে ওঠা, চঞ্চল শৈশব, দুর্গার মৃত্যু, সপরিবারে কাশী যাত্রা প্রভৃতির বর্ণনা আছে, এবং অক্রূর সংবাদ, যাতে অপুদের কাশী জীবন, হরিহরের মৃত্যু, সর্বজয়ের কাজের জন্য কাশী ত্যাগ এবং পুনরায় নিশ্চিন্তেপুরে ফিরে আসার ঘটনা রয়েছে। এবার আসি কেন আমি এই গ্রন্থটিকেই বেছে নিলাম সেই বিষয়ে দুই একটি কথা। প্রথমে বলি, বাংলা সাহিত্য জগতে গ্রাম বাংলার বিশেষত সাদামাটা দৈনন্দিন জীবনযাপনের যে চিত্র লেখক তুলে ধরেছেন এই উপন্যাসে, তা আমাদের সকলের কাছে খুব পরিচিত। এই কাহিনী বর্ণনায় খুব একটা কল্পনার আশ্রয় নেই। তাই বৈষম্য ভাবনা যে বাস্তবে কিভাবে কাজ করে সেই চিত্র ফুটিয়ে তোলার উপযোগী এই উপন্যাস। দ্বিতীয়ত, উপন্যাসটি অবলম্বনে প্রখ্যাত পরিচালক সত্যজিৎ রায় চলচ্চিত্র নির্মাণ করেন পথের পাঁচালী নামেই, যা পৃথিবী বিখ্যাত হয়, এবং সেটি দেখেনি এমন বাঙালি খুব কম পাওয়া যাবে। তাই কাহিনী আমরা সকলেই জানি। আবার মধ্যশিক্ষা পর্ষদের গৃহীত পাঠ্যক্রম অনুযায়ী অষ্টম শ্রেণীর সহায়ক পাঠ হিসেবেও পথের পাঁচালীর কিছুটা নির্বাচিত। ফলত শিক্ষার্থীদের কাছে নতুনভাবে ব্যাখ্যা বিশ্লেষণের তেমন প্রয়োজন নেই, বরং ছাত্রছাত্রীরা বিষয়টি সম্পর্কে নিজস্ব মতামত দিতে পারবে। এবার আসি মূল অংশে। আমরা প্রত্যেকেই লিঙ্গ বৈষম্য বা লিঙ্গ পক্ষপাতিত্ব সম্পর্কে কিছু না কিছু জানি, আর এও জানি যে এই বৈষম্য সমাজের পাশাপাশি পরিবারেও লক্ষ্য করা যায়। বরং বলা যেতে পারে পরিবারের মধ্যে দিয়ে লিঙ্গ পক্ষপাতিত্ব শুরু হয়। পুত্র সন্তানের প্রতি বেশি মনোযোগী ভাব, কন্যা সন্তানের প্রতি অবহেলা, এই দিকটিকে ফুটিয়ে তুলে ধরেছি আমার এই প্রকল্পে অপু এবং দুর্গা চরিত্রটির মধ্য দিয়ে। গ্রন্থটির প্রথম পরিচ্ছেদে অপুর উল্লেখ না থাকলেও দুর্গার উল্লেখ পাওয়া যায়। হরিহরের 6 বৎসরের বালিকা কন্যা দুর্গা পিসির ঘরের দাওয়ায় চাল ভাজা খাওয়ার বাসনা নিয়ে বসে থাকে। এদিকে মুঠো মুঠো চাল ভাজা শেষ হবার পর দুর্গাকে ইন্দির ঠাকুর সান্ত্বনা দেন তার কথা মনে নেই বলে। আমরা আগেই বলেছি, লিঙ্গ বৈষম্যের ক্ষেত্রে যে পক্ষপাতিত্ব লক্ষ্য করা যায় তার সূত্রপাত কিন্তু প্রতিটি পরিবার থেকেই শুরু হয়। এরপর ক্রমে ক্রমে সমাজে তা প্রসার লাভ করে। শুরুর দিকের এই দৃশ্যটিতে তা স্পষ্ট হয়ে উঠেছে। অবোধ বালিকার ইচ্ছাটির প্রতি কোনো রকম ভ্রুক্ষেপ না করে সম্পূর্ণ খাওয়াটি সমাপ্ত করে নেবার পর তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হয় মনে নেই বলে। এর মধ্যেও বৈষম্যমূলক মনোভাব গড়ে তোলা হয়েছে। তৃতীয় পরিচ্ছেদে দেখা যায় অপুর পৃথিবীতে আগমন হয়। সদ্যজাত অপুর বর্ণনা দিয়েছেন লেখক খুব সুন্দরভাবে। যেমন বলা হয়েছে, একটি টুকটুকে অসম্ভব রকমের ছোট্ট, প্রায় একটা বড় কাচের পুতুলের চেয়ে কিছু বড় একটা জীব কাঁথার মধ্যে শুইয়া আছে। এখানে বালিকা দুর্গার সেই সময়ের কোনো বর্ণনা লেখক দেননি। এমনকি শৈশবকালীন দুর্গার বর্ণনা কেবলমাত্র 9 বৎসরের বালিকাতেই সীমাবদ্ধ। সপ্তম পরিচ্ছেদে অর্থাৎ মাটির ভেপু অংশটিতে দেখা যায় অপুকে নিয়ে হরিহরের গ্রামবাসীদের সাথে নীলকণ্ঠ পাখি দেখতে যাচ্ছে।
নীলকণ্ঠ পাখি, নীলকুঠি, বাইরের পরিবেশ এসব দেখতে পেয়ে বালক অপুর মনে নানান ধরনের প্রশ্নের উদ্রেক ঘটে। আর পাঠক হিসেবে আমাদের মনে প্রশ্ন জাগে, গ্রামের বাইরে বেরোনোর সময় হরিহর কেনই শুধু অপুকে সাথে নিয়ে গেল? বাড়িতে তার আরও একটি সন্তান আছে, তার মনেও বাইরের পরিবেশ দেখার ইচ্ছে হতে পারে। এই ভাবনা পিতা হিসেবে হরিহরের মনে কি জাগ্রত হয় না? 10ম পরিচ্ছেদে দেখা যায় মা হিসেবে সর্বজয়ার ভিন্ন রূপ। অপুকে শাসন করার রীতি ভিন্ন, দুর্গাকে ভিন্ন। সারা দিন বাইরে ঘুরে এসে অপু খেতে চাইলে সর্বজয়া তার প্রতি ছদ্ম অভিমান করে কথা না বললেও পরে তাকে যত্ন করে খাবার খাইয়েছেন। কিন্তু দুর্গা বাড়ি ঢোকার পর তাকে বকাবকি করতে থাকে। কখনো বা মেয়েলি আচরণ পালন না করার জন্য তাকে ধাড়ি মেয়ে বলে কটূক্তিও করে থাকে। বলতে শোনা যায়, সকলের মেয়ে দেখো গে যাও, সেজুতি করছে, শিব পুজো করছে, আর অত বড় ধাড়ি মেয়ে দিনরাত কেবল টোটো। আবার খেলতে গিয়ে সেজ ঠাকুরন যখন পুতির মালা নিয়ে আসা নালিশ করে যায়, অপমানের জ্বালায় মেয়েকে মারতে থাকে। স্নেহ মিশ্রিত কোনরূপ শাসন দুর্গার ক্ষেত্রে প্রকাশ পায় না। 2 সন্তানের জননী সর্বজয়া এক সন্তানের প্রতি ভিন্ন রূপ, অন্য সন্তানের রূপে ভিন্ন রূপ। বুঝতেই পারি লিঙ্গ পক্ষপাতিত্ব পরিবার থেকেই শুরু হয়। 11 পরিচ্ছেদে ছেলে এবং মেয়ের মধ্যে বৈষম্যের ব্যাপারটা সর্বাধিক চোখে পড়ে। বালক অপু তালপাতার মধ্যে কখা লিখছে, অন্যদিকে দুর্গা তার মায়ের সাথে স্নান করে এসে উঠানে পুণ্যপুকুরের ব্রত করছে। সমাজ যেন নির্ধারণ করে দিয়েছে যে মেয়েরা সংসারের কাজের পাশাপাশি মঙ্গল কামনার ব্রত ও পূজা অর্চনায় নিজেকে নিয়োজিত করবে। তাদের লেখাপড়া শেখার কোনো সুযোগ যেন নেই। অন্যদিকে ছেলেরা লেখাপড়া শেখার সুযোগ পাচ্ছে। সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লেখাপড়া শেখার জন্য অগ্রণী ভূমিকা দেওয়া হয় ছেলেদের। এক্ষেত্রে স্পষ্ট লিঙ্গ বৈষম্য প্রত্যক্ষ করা সম্ভব হয়। একদিকে অপু শিখছে কখা লেখা, অন্যদিকে দুর্গা উচ্চারণ করছে, পুণ্যপুকুর পুষ্পমালা কে পূজে রে দুপুরবেলা, আমি সতী লীলাবতী, ভাইয়ের বোন ভাগ্যবতী। এই পুজোর মন্ত্রতেও লক্ষ্য করা যায় যে মেয়েদেরকে সমাজ কতটা অবহেলা করেছে। কোনো মেয়ের ভাই বা দাদা থাকলে তবেই সে ভাগ্যবতী, না হলে নিজেকে ভাগ্যবান হিসেবে সে পরিচয় দিতে পারে না। তখনকার সমাজে নারী পুরুষের ওপর বারবার নির্ভরশীল হতে শিখিয়েছে সমাজ। কোনোভাবেই পুরুষের প্রতি নির্ভরতা ব্যতীত সমাজ যেন এগোতে পারে না, এই দৃশ্যই ফুটিয়ে তুলেছে নারীকে সমাজের ওপর, পুরুষের ওপর নির্ভরশীল হতে শিখিয়ে। 14 পরিচ্ছেদে যে চিত্র ফুটে উঠেছে, অপুকে গ্রামের পাঠশালায় পাঠানোর ছবি। গ্রামের প্রসন্ন ঠাকুরের যে পাঠশালা আছে, সেখানে তাকে বিদ্যাচর্চা লাভের জন্য পাঠানোর উদ্যোগ হয়েছে। বালক অপু পড়াশোনা শিখে মস্ত মানুষ হবে, এ আশা নিঃসন্দেহে খুব ভালো। কিন্তু এর পাশাপাশি আরও একটি ভাবনা আমাদের মনে জাগ্রত হয়, কেন শুধু অপুই লেখাপড়া শিখে মানুষ হবার সুযোগ পাবে? কেন দুর্গাকে সেই সুযোগ দেওয়া হলো না? আসলে তখনকার সমাজে মেয়েদের লেখাপড়ার সুযোগ খুব বেশি ছিল না। যদিও বা থাকতো, পরিবারের মানুষদের স্বতঃস্ফূর্ত সক্রিয়তা লক্ষ্য করা যেত না। সেই সময়ের মানুষরা বেশিরভাগটাই মেয়েদের লেখাপড়া শেখানোকে অর্থ অপচয় বলেই মনে করত। ছেলেদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে দেওয়ার পিছনে পরিবারের সহযোগিতা যেমন থাকে, ঠিক তেমনি মেয়েদের পিছিয়ে পড়ার ক্ষেত্রেও পরিবার দায়বদ্ধ থাকে। অপুকে বিদ্যালয়ে পাঠানোর এই দৃশ্যতেও লিঙ্গ পক্ষপাতিত্বের চিত্র ফুটে উঠেছে বলা যায়। সর্বজয়া যেরূপ মাতৃ স্নেহ দিয়ে, মমতা দিয়ে অপুকে পাঠশালায় পাঠানোর উদ্যোগ নিয়েছিলেন, তা দুর্গার ক্ষেত্রে পরিলক্ষিত হয় না। অপু পাঠশালায় যেতে না চাইলে তার মা তাকে স্নেহ চুম্বন করে বোঝান বিদ্যালয়ে পড়াশোনার প্রয়োজনীয়তা কি, পড়াশোনা কতটা গুরুত্বপূর্ণ। সর্বজয়াকে বলতে শোনা যায়, খুব বিদ্যে হোক, ভালো করে লেখাপড়া শেখো, দেখবে তুমি কত বড় চাকরি করবে, কত টাকা হবে তোমার। এক্ষেত্রে আমরা বুঝতেই পারি যে ছেলের ভবিষ্যৎ জীবন সুস্থ সুরক্ষিত করে তোলার জন্য মা উদ্বিগ্ন। শুধু তাই নয়, পিতা হরিহর সযত্নে অপুকে পাঠশালায় দিয়ে আসেন নিতে আসবার প্রতিশ্রুতি দিয়ে। এই হেন কোনো দৃশ্য দুর্গার ক্ষেত্রে পাঠকগণ দেখতে পায়নি। বরং বিপরীতে আমরা দেখি
দুর্গাকে ব্রত অনুষ্ঠান পালনের পাশাপাশি গৃহকর্মে নিযুক্ত করেছেন সর্বজয়া। মধু সংক্রান্তির ব্রত পালনের কাজে দুর্গাকে নিয়োগ করতে দেখা যায় অষ্টাদশ পরিচ্ছেদে। দুর্গাকে তাহার মা পরিবেশন কার্যে নিযুক্ত করিয়েছে। নিতান্ত আনাড়ি, ভয়ে ভয়ে এমন সন্তর্পণে সে ডালের বাটি নিমন্ত্রিতদের সম্মুখে রাখিয়া দিল, যেন তাহার ভয় হইতেছে এখনই কেহ তাহাকে বকিয়া উঠিবে। বোঝা যায় যে কাজে অপটু দুর্গাকে নিয়ে ঘর কন্যার কাজে দক্ষ করে তোলার প্রচেষ্টা রয়েছে, কিন্তু দুর্গাকে লেখাপড়া শেখানোর তাগিদ দেখানো হয়নি। এক্ষেত্রে পরিবারের সদস্যদের লিঙ্গ পক্ষপাতিত্ব ভাবনা কাজ করছে, তা স্পষ্ট। একবিংশ পরিচ্ছেদে দুর্গার বিবাহ দেওয়ার আয়োজন করার কথা বলতে দেখা যায় সর্বজয়াকে। স্বামী হরিহরকে অনুরোধ করে নীরেনের পিতাকে পত্র দিয়ে বিবাহ সম্বন্ধ স্থির করতে। বালিকা দুর্গার সংসার জীবন প্রস্তুত করতে উদ্যোগী হয়ে ওঠে সর্বজয়া। সমাজ আরোপিত রীতি নিয়মের মধ্যে থেকে তা রক্ষা করতে গিয়ে দুর্গার প্রতি যে অবিচারের দিকে অগ্রসর হচ্ছে সর্বজয়া, সে বিষয়ে কোনো ভ্রুক্ষেপ তার নেই। পরিবারের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি জায়গায় দুর্গা যেন ক্রমশই অবহেলিত, ক্রমশই বঞ্চিত। শেষ পর্যন্ত আমরা পঞ্চবিংশ পরিচ্ছেদে দেখি দুর্গা অসুস্থ হয়ে পড়ে। বেশ কয়েকদিন অসুস্থতার পর একদিন এক ঝড় বৃষ্টির রাতে দুর্গা মারা যায়। এইভাবেই দুর্গা চরিত্রটা উপন্যাসে বিলীন হয়ে যায়। পথের পাঁচালী উপন্যাসে দুটি ছেলে মেয়েকে একত্রিত নিয়ে উপন্যাস যদি শুরু হতে পারে, শেষ পর্যন্ত কিন্তু দুর্গাকে রাখা হয়নি। পঞ্চবিংশ পরিচ্ছেদেই তার জীবন অবসান ঘটে। অপুর চরিত্র উপন্যাসে ক্রমশ বয়ে চলেছে। সামগ্রিক আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে লিঙ্গ পক্ষপাতিত্ব ঘটে সামাজিক এবং পারিবারিক দিক থেকে। সর্বপ্রথম কোনো শিশুর সাথে পক্ষপাতিত্ব শুরু হয় তার পরিবারের থেকেই। আলোচ্য পথের পাঁচালী উপন্যাসটিতে আমরা সেই চিত্রে স্পষ্টত দেখতে পাই। পাশাপাশি সামাজিক চিত্র, সামাজিক প্রভাবও যে পড়ে তা দেখা গেছে। তাই নিজস্ব মতামত হিসেবে আমি বলতে পারি, একজন নারীকে পুরুষের থেকে অগ্রাধিকার দেওয়ার কোনো প্রয়োজন তেমনভাবে না হলেও সমানাধিকারটুকু দেওয়া উচিত বলে মনে করি আমি। কারণ সমাজের দায়িত্বভার সকলে সমানভাবে কাঁধে নিলেই সুষ্ঠুভাবে এক বসবাস উপযোগী সমাজ গড়ে ওঠা সম্ভব। বর্তমান সমাজ ব্যবস্থায় নারীদের সমমান দেওয়ার জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করতে পারে। সরকারকে সচেষ্ট ভূমিকা নিতে হবে, পক্ষপাতিত্ব দূরীকরণমূলক কর্মসূচি গ্রহণ করতে হবে, পরিবারের সদস্যদের সচেতন করতে হবে, নারীদের মধ্যে শিক্ষার প্রসার ঘটাতে হবে, বিশেষত মাতৃশিক্ষা অবশ্যই করা দরকার। শুধু তাই নয়, পরিবারে মেয়েদের গুরুত্ব দেওয়া দরকার। পারিবারিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দেওয়া দরকার। রাজনৈতিক কর্মকাণ্ডে মেয়েদের অংশগ্রহণ করতে সুযোগ করে দেওয়া দরকার। পাশাপাশি সর্বোপরি নিজেদের মানবিকতা এবং মানসিকতার পরিবর্তন ঘটানো দরকার। তবেই এই লিঙ্গ পক্ষপাতিত্ব বা লিঙ্গ বৈষম্য দূরীকরণ সম্ভব। ধন্যবাদ।